ঘোষ এরকম প্রলাপ বকছেন। এখন প্রশ্ন উঠতে পারে কেন বকছেন। এ বিষয়ে আমি একজন মনস্তত্ত্ববিদের সাথে যে ঘটনাচক্রে কথা বলেছিলাম আর কি। উনি বলেছেন যে লোকে যখন বিয়ে করে এবং বিশেষ করে যখন অসময়ে বিয়ে করে তখন তাদের কয়েক মাস তাদের মাথাটা একটা ঘোরের মধ্যে থাকে আর কি। তারা ঠিক সঠিকভাবে চিন্তা করতে পারে না বা সঠিক কথাবার্তা বা সঠিক কাজ করতে পারে না। দেখছেন আজ তাক বাংলা, আর এই মুহূর্তে আজ তাক বাংলায় মুখোমুখি হয়েছেন তথাগত রায়, প্রাক্তন বিজেপি রাজ্য সভাপতি তথাগত রায়। আমরা তথাগত দার কাছে যাব। আমরা দেখেছি এই মুহূর্তে দিলীপ ঘোষকে নিয়ে কিন্তু বলা যেতে পারে ফের বিতর্ক তৈরি হয়েছে, এবং এই মুহূর্তে যদি বলি সেটা হচ্ছে একেবারে রাজ্য রাজনীতি উত্তাল। আমরা দেখেছি যে দীঘায় যে জগন্নাথ মন্দিরের শিলান্যাস হয়েছে বা যে সেখানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে একেবারে সেখানে পৌঁছে গিয়েছিলেন দিলীপ ঘোষ, এবং তারপর নিয়ে শুরু হয়েছে শোরগোল। আমরা এক এক করে তথাগতদার কাছে যাব। তথাগতদা, প্রথমেই আমি যে প্রশ্নটা করব সেটা হচ্ছে যে এই যে দিলীপ ঘোষের বিয়ের যে খবরটা প্রথম আপনি জানিয়েছিলেন, আপনি একটা টুইট করেছিলেন যে দিলীপ ঘোষের বিয়ে হবার জন্যেই রাজ্য সভাপতি হবে বলে দিলীপ ঘোষের বিয়েটা নাকি 3 মাস পিছিয়ে দিয়েছেন। এটা আপনি একেবারে প্রথম জানিয়েছেন, তখন কিন্তু দিলীপ ঘোষের বিয়ের কোনো খবর প্রকাশ্যে আসেনি। একমাত্র আপনি এই খবর কিন্তু প্রথম বলেছিলেন এবং সেটাই সত্যি হলো। এর আসল রহস্যটা কি? বিয়ের মধ্যে আবার রহস্য না, এই খবরটা আপনি জানলেন কিভাবে? না, সে তো তোমাকে বলা যাবে না, সে তোমাকে বলা যাবে না। কিন্তু বিয়ের মধ্যে এমনি কি রহস্য আছে? একটা ইংরেজিতে একটা 4 লাইনের কবিতা আছে, মিস্টার মিস মিট কিস, মোর কিসেস মিস্টার এন্ড মিসেস। হ্যাঁ, এইটাই হচ্ছে ব্যাপার। দাদা, আমরা যেটা দেখলাম যে একটা বিতর্ক তৈরি হয়েছে, সেখানে আপনি দিলীপ ঘোষের বিরুদ্ধে হয়তো কিছু কথা বলেছিলেন, উনি পাল্টা বেশ কিছু মন্তব্য করেছেন। তার মধ্যে একটা মন্তব্য তিনি করেছেন যে আপনার একদম নাম করে বলেছেন যে ওনাকে কে চেনেন, উনি যখন রাজ্য সভাপতি ছিলেন উনি পার্টির জন্য কি করেছেন, পার্টির ফলাফল উনি যদি 40% ভোট জোগাড় করে আনতেন তাহলে ওনাকে আমরা মাথায় করে রাখতাম। এমনকি এটাও বলেছেন যে দিল্লি আপনাকে যে টাকা দিল্লি থেকে পাঠাতো সেই টাকা নিয়ে আপনি মোচ্ছব করতেন, আরও এই ধরনের মন্তব্য। কি বলবেন? দেখো, আমার ওজন 102 কেজি। হ্যাঁ, অতএব দিলীপ ঘোষ আমাকে মাথায় তুলতে পারবে এরকম আমি আন্দাজ করি না আর কি। আর না তুলতে পারলেও যে আমার যে খুব ক্ষতি হয়েছে, আমার যে রাত্রিরে ঘুম হচ্ছে না, কেন দিলীপ ঘোষ আমাকে মাথায় তুলতে পারলো না, এরকম ব্যাপারটা ঠিক নয় আর কি। আর যে দিল্লি আমাকে টাকা পাঠাতো এবং সেই টাকা দিয়ে আমি মোচ্ছব করতাম, সন্ধেবেলা ওখানে পার্টি অফিসে বসে মদ খেতাম, এগুলো এত অর্থহীন, এত অলিক, এত বাজে কথা যেগুলো প্রলাপের পর্যায়ে পড়ে। প্রলাপ কাকে বলে জানো তো? লোকের যখন খুব জ্বর হয় তখন তারা উল্টোপাল্টা কথা বলতে থাকে আর কি, সেই ধরনের কথাকে প্রলাপ বলে। এতে দিলীপ ঘোষ এরকম প্রলাপ বকছে না। এখন প্রশ্ন উঠতে পারে কেন বকছেন। এ বিষয়ে আমি একজন মনস্তত্ত্ববিদের সাথে যে ঘটনাচক্রে কথা বলেছিলাম আর কি। উনি বলেছেন যে লোকে যখন বিয়ে করে এবং বিশেষ করে যখন অসময়ে বিয়ে করে তখন তাদের কয়েক মাস তাদের মাথাটা একটা ঘোরের মধ্যে থাকে আর কি। তারা ঠিক সঠিকভাবে চিন্তা করতে পারে না বা সঠিক কথাবার্তা বা সঠিক কাজ করতে পারে না। দিলীপ ঘোষের এরকম একটা কিছু হয়েছে বলে আমার বিশ্বাস। একেবারে ব্যক্তিগতভাবে আমি এই প্রশ্নটা করব, সেটা হচ্ছে আপনি একটা সময় বিজেপি রাজ্য সভাপতি ছিলেন, পার্টিকে একেবারে সেই সময় বিজেপি সংগঠন অবস্থা খুব খারাপ ছিল, পার্টিকে আপনি নেতৃত্ব দিয়েছেন। এই যে দিলীপ ঘোষ একেবারে সরাসরি পৌঁছে গেলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে, এটাকে আপনি কিভাবে দেখছেন এবং এটার এফেক্ট একেবারে বুস্তরে যে বিজেপি কর্মীদের কতটা ক্ষতি হলো বলে আপনি মনে করেন? দুটো প্রশ্ন আছে তোমার, আমি দুটো। প্রথম কথা হচ্ছে যে আমি যখন সভাপতি ছিলাম তখন বিজেপির অবস্থা যে ভালো ছিল না সেটা বলবার অপেক্ষা রাখে না, কিন্তু ভালো ছিল না কেন? তার কারণ হচ্ছে পশ্চিমবঙ্গের রাজনীতি এমনই যে এখানে তৃতীয় বা চতুর্থ দলের কোনো জায়গা নেই।
আজকে সিপিএম এর যে অবস্থা, আজকে কংগ্রেসের তার যা অবস্থা, সেই সময় বিজেপির সেই অবস্থা ছিল আর কি। এবং বিজেপির সেই অবস্থা হলো কেন? কারণ তখন পার্টি বলতে ছিল তৃণমূল, আর সিপিএম আর তৃণমূল। এখন সেই সময় যে সিপিএম এর যা অবস্থা ছিল, কেউ বিশ্বাস করতে পারতো না যে কোনোদিন সিপিএম পশ্চিমবঙ্গ থেকে চলে যাবে। আর আজকে সিপিএম কে খুঁজে পাওয়া যায় না। সিপিএম একটা লোক সিপিএম করে শুনলে লোকে হ্যাঁ করে তাকে তার দিকে হাসে। আমাদের সময় সম্পূর্ণ পরিপ্রেক্ষিতটা আলাদা ছিল। এখন কংগ্রেস করে কেউ শুনলে লোকে হ্যাঁ করে হাসে। কেন হাসে? কারণ এই দলগুলোর কোনো বর্তমানও নেই, কোনো ভবিষ্যৎও নেই, আপাতত যতদূর দেখা যাচ্ছে। অতএব সেই সময় আমরা এরকম ছিলাম। কিন্তু সে সময় আমার আগে যারা সভাপতি ছিলেন, তপন শিকদার, বিষ্ণুকান্ত শাস্ত্রী, সুকুমার বন্দ্যোপাধ্যায়, অসীম ঘোষ, তারপরে আমি, রাহুল সিনহা, আমরা সবাই মিলে যথাসাধ্য পরিশ্রম করেছি এবং পরিশ্রম করে ইট সাজিয়ে সাজিয়ে বাড়িটাকে তুলেছি আর কি। এই বাড়িটা ফুৎকারে তৈরি হয়নি, হ্যাঁ, হঠাৎ করে তৈরি হয়নি। তো এটুকুই বলার। এইটাই এই আরেকটা প্রশ্ন আমার ছিল যে উনি ছিল যে আরেকটা প্রশ্ন যেন কি ছিল, যে উনি যে গেলেন এর এফেক্টটা, এর এফেক্টটা কি? এর এফেক্টটা ব্যাপারে তোমায় বুঝতে হবে যে বিজেপি কোনো ব্যক্তি নির্ভর পার্টি নয়। হ্যাঁ, বিজেপির থেকে বলরাজ মাধকের মতন সর্বভারতীয় নেতা, যিনি সর্বভারতীয় সভাপতি ছিলেন, তিনি চলে গেছেন। বীরেন্দর সাকলেচা বলে একজন ছিলেন, এরকম আরও অনেক নেতা চলে গেছেন বিজেপি থেকে। উমা ভারতী চলে গিয়েছিলেন। তাতে কি বিজেপির কোনো ক্ষতি হয়েছিল? ক্ষতি হয়নি। তার কারণ হচ্ছে বিজেপি ব্যক্তি নির্ভর পার্টি নয়, ব্যক্তি কেন্দ্রিক পার্টি নয়। আজকে যে আমরা তৃণমূল কংগ্রেসকে দেখছি, এত শক্তিশালী পার্টি, আজকে যদি তার সর্বাধিনায়িকা মমতা ব্যানার্জির ভগবান না করুন একটা ভালো মন্দ কিছু হয়, 15 মিনিটের মধ্যে পার্টি উঠে যাবে। 15 মিনিটের মধ্যে পার্টি উঠে যাবে, কারণ ব্যক্তিকেন্দ্রিক পার্টি। এই যে তামিলনাড়ুতে দেখো, এআইএডিএমকে প্র্যাকটিক্যালি উঠে গেছে, তার কারণ জয়ললিতা মারা গেছেন, বাস পার্টি শেষ। তো বিজেপি যেহেতু সেরকম পার্টি নয়, সেই জন্য দিলীপ ঘোষের চেয়ে অনেক বড় নেতারা যখন ছেড়ে চলে গেছেন, তাতে যেমন কোনো ক্ষতি হয়নি, দিলীপ ঘোষের কিছু চিন্তা করারই কোনো অবকাশ নেই। তথাগত, আপনি কি মনে করছেন দিলীপ ঘোষের এখনো যা কার্যকলাপ, উনি কি তৃণমূলে শুধু যোগ দিতে বাকি রাখছেন, বা কি উনি কি সত্যি তৃণমূল কংগ্রেসে যোগ দেবেন বলে আপনার মনে হয়? কিন্তু উনি বলেছেন উনি যতদিন বাঁচবেন উনি পার্টি ছাড়বেন না, উনি বিজেপি করবেন, এরকম একটা মন্তব্য উনি করেছেন। দেখো, উনি যা করছেন আর যা বলছেন, এই দুটোর মধ্যে একটু সামঞ্জস্যের অভাব আছে। তা আমি যতদূর দেখেছি ওর কাজের মধ্যে, এই কাজটা দেখে আমার যতদূর মনে হচ্ছে যে উনি